আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। তো আজকে আমি সিআরপিসি নিয়ে আলোচনা করব। সিআরপিসি হচ্ছে যে আপনার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এই আইনটাকে আমরা সংক্ষেপে সিআরপিসি বলি। এই সিআরপিসি হচ্ছে যে আপনার 1898 সালে 5 নং আইন। এই আইনটি কার্যকর করা হয় 1 জুলাই 1898 সালে 1 জুলাই এটা কার্যকর করা হয়। এটা অনেক বড় আইন। এই আইনে আপনার 565টি ধারা, 565টি ধারা হচ্ছে যে সিআরপিসিতে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে আমরা একটু জানবো আর আস্তে আস্তে আয়ত্ত হয়েই যাবে। তো আজকে আমরা ধারা নিয়ে আলোচনা করব না, আজকে আমরা সিআরপিসির বেসিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ক্রিমিনাল যে মামলা হয়, হ্যাঁ, মানে ফৌজদারি মামলা, আর সিভিল মানে দেওয়ানি মোকদ্দমা, সেটা কিন্তু আমরা আপনার মামলা বলবো না, দেওয়ানি মোকদ্দমা বলবো। এটা হচ্ছে সিপিসি মানে সিভিল, ওইটা আমরা পরে দেখব। আজকে আমরা ফৌজদারি নিয়ে একটু আলোচনা করি। তো এই ফৌজদারি মামলা হচ্ছে যে আপনার ক্রিমিনাল মামলা। এই ফৌজদারি মামলা আপনার সিআরপিসি আর প্যানাল কোর্টের সমন্বয় হয়। প্যানাল কোর্টে ধারা হবে, আর সিআরপিসি কি হবে, প্রক্রিয়া হবে। আপনার ধরেন চুরি, ডাকাতি, এগুলোতে যে ধারাগুলো থাকে এটা প্যানাল কোর্টের ধারা হবে, আর এটা যে বিচার প্রক্রিয়া সেটা হবে সিআরপিসির। হ্যাঁ, তো এই সিআরপিসির আপনার হচ্ছে যে 4টি তফসিল। পূর্বে কয়টা ছিল? পূর্বে 5টি ছিল। প্রথম তফসিল বাতিল করা হয়েছে। আর দ্বিতীয় তফসিলে আপনার কি কি বিষয় আছে? দ্বিতীয় তফসিলে আপনার প্যানাল কোডের অপরাধসমূহ, কোন অপরাধগুলো আপনার আমলযোগ্য, কোন অপরাধ আমলযোগ্য না, কোনটি আপনার জামিনযোগ্য, কোনটি আপনার জামিনযোগ্য না, কোনটি মীমাংসাযোগ্য, কোনটি মীমাংসাযোগ্য না, এইগুলো আমরা সমস্ত কিছু আমরা দ্বিতীয় তফসিলের মাধ্যমে জানতে পারবো। আর দ্বিতীয় তফসিল হচ্ছে যে আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, কোন ম্যাজিস্ট্রেটের কী ক্ষমতা, সেটা হচ্ছে আমরা তৃতীয় তফসিলের মাধ্যমে জানতে পারবো। আর চতুর্থ তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা। আর পঞ্চম তফসিল হচ্ছে যে আপনার বিভিন্ন রকম যে ফর্ম হয় না, সে ফর্মের সম্পর্কে আপনার পঞ্চম তফসিলে আলোচনা করা হয়েছে। এখন দ্বিতীয় তফসিলের আপনার 8টি কলাম। দ্বিতীয় তফসিলের 8টি কলাম। প্রথম কলামে কি আছে? দ্বন্দ্ববিধির ধারাগুলো আছে। আর দ্বিতীয় কলামে আপনার অপরাধ। তৃতীয় কলামের মাধ্যমে আমরা কি জানতে পারবো? কোন অপরাধগুলো আমরা ওয়ারেন্ট ছাড়া পুলিশ অ্যারেস্ট করতে পারবে, সেটা আমরা তৃতীয় কলামের মাধ্যমে জানতে পারবো। কোনগুলো আমলযোগ্য, কোনগুলো আমলযোগ্য না, সেগুলো আমরা তৃতীয় কলামের মাধ্যমে জানতে পারবো। আর চতুর্থ কলামের মাধ্যমে জানা যাবে যে একটা অপরাধের প্রথমে আমরা ওয়ারেন্ট ইস্যু করব নাকি সমন ইস্যু করব, ঠিক আছে? আর পঞ্চম কলামের মাধ্যমে জানা যাবে যে কোন অপরাধটি আপনার জামিনযোগ্য, কোন অপরাধ আপনার জামিনযোগ্য না। হ্যাঁ, আর ষষ্ঠ কলামের মাধ্যমে আমরা জানতে পারবো কোন অপরাধগুলো মীমাংসাযোগ্য, কোন অপরাধগুলো আপোষযোগ্য। আর সপ্তম কলামের মাধ্যমে আমরা জানতে পারবো যে একটি অপরাধের কী কী শাস্তি সম্পর্কে আমরা সপ্তম কলামের মাধ্যমে জানতে পারবো। আর অষ্টম কলামের মাধ্যমে হচ্ছে যে একটি অপরাধের কোন আদালত বিচার করবে, হ্যাঁ, এই অপরাধের জন্য কোন আদালত বিচার করবে, সেটা আমরা অষ্টম কলামের মাধ্যমে জানতে পারবো। এখন আমরা দেখি যে জিডিটা কি, ঠিক আছে? জিডি হচ্ছে যে আপনার জেনারেল ডায়েরিকে সংক্ষেপে জিডি বলা হয়। এটা হচ্ছে দ্য পুলিশ অ্যাক্ট 1861 সালের আপনার 44 ধারা অনুযায়ী এই জিডিটা করা হয়। জিডিটা কোথায় করা হবে? থানায় করা হবে, ঠিক আছে? আর এফআইআরটা কি? এফআইআর এটা কি? এটা হচ্ছে যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথমে কোনো অপরাধ সংঘটিত হইলে যে তথ্য পুলিশ পায়, হ্যাঁ, বা যে তথ্য প্রথমে পুলিশকে দেওয়া হয়, সেই তথ্যটা পুলিশ স্টেশনে প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে। এটাকে আপনাকে কি বলা হয়? এফআইআর বলা হয়। এই এফআইআরটা আপনার সিআরপিসির 154 ধারা অনুযায়ী হবে। হ্যাঁ, এখন মামলা আপনি কোথায় করবেন? মামলা আপনি একটা থানায় করতে পারবেন অথবা আপনি কোর্টে করতে পারবেন। এখন জিআর মামলাটা কি? জিআর মামলাটা হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে দায়ের করা যে মামলাগুলো হয় সেগুলো জিআর মামলা। আর সিআর মামলাটা কি? সিআর মামলা হচ্ছে যে যখন আপনি
ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টের কাছে আপনার দরখাস্তের মাধ্যমে আপনি মামলা করবেন, সেটাকে সিআর মামলা বলা হয়। আর জিআর মামলাটা কি? জিআর মামলাটা হচ্ছে যে যখন আপনি 155 ধারা অনুযায়ী যে মামলা শুরু হয়, 155 ধারা সিআরপিসির 155 ধারায় যে মামলাটা শুরু হয় তাকে আমরা নন জিআর মামলাটা বলবো। ঠিক আছে, যখন আমরা সিআরপিসিটা পড়বো তখন এই 154 সব ধারাগুলো আমরা ডিটেলস করবো। আজকে শুধু আমরা একটু বেসিকগুলো জেনে রাখি। এখন হচ্ছে যে আপনার ফৌজদারি আদালত, এটা কয় প্রকার? ফৌজদারি আদালত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ঠিক আছে, এখন দায়রা আদালতে বিচারক কয়জন থাকে? দায়রা আদালতে বিচারক আপনার 3জন থাকে। তারা আবার কারা? তারা হচ্ছেন যে যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর হচ্ছে যে আপনার দায়রা জজ। এখন ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। আবার এই বিচারিক ম্যাজিস্ট্রেটকে আপনার 4 ভাগে ভাগ করা যায়, মানে এটা 4 প্রকার। সেটা হচ্ছে কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর হচ্ছে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আপনার মহানগর এলাকায় এটা কী নামে পরিচিত? এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় মহানগর ম্যাজিস্ট্রেট নামে পরিচিত। হ্যাঁ, এখন এই যে দণ্ডবিধির অধীনে যে অপরাধটা হবে, এই অপরাধ বিচার কারা করবে? এই অপরাধের বিচারগুলো আপনার দায়রা আদালত করবে, হাইকোর্ট করবে। আর কারা করতে পারবে? সেই যে আপনার দ্বিতীয় তফসিলে 8 নম্বর কলামেই দেওয়া আছে, 8 নম্বর কলামে দেওয়া আছে কি কোন অপরাধের বিচার কোন ম্যাজিস্ট্রেট করবেন। হ্যাঁ, তো সেই কলম অনুযায়ী ওই সমস্ত ম্যাজিস্ট্রেটগুলো অপরাধের বিচার করতে পারবেন। এখন একটু দেখি যে পুলিশ রিপোর্টটা কাকে বলে। পুলিশ রিপোর্টটা হচ্ছে যে যখন আমলযোগ্য অপরাধ সম্পর্কে প্রাথমিক তথ্য বিবরণীতে পাবার পর, যখন আমলযোগ্য অপরাধ সম্পর্কে আপনার প্রাথমিক তথ্য বিবরণ পাওয়ার পর থানা থেকে একজন পুলিশ সেই ঘটনাস্থলে যাবেন। ঘটনাস্থলে যেয়ে কী করবেন? সে তদন্ত করবেন। তদন্ত করে কী করবেন? সেই সাক্ষী প্রমাণ এগুলো উনি কালেক্ট করবেন। কালেক্ট করার পর সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্টটাকে কি বলা হয়? পুলিশ রিপোর্ট বলে। এই পুলিশ রিপোর্ট আবার আপনার সিআরপিসির 173 ধারা অনুযায়ী হইতে হবে। হ্যাঁ, 173 ধারা উনি অবলম্বন করে সেই পুলিশ রিপোর্টটা দেবেন। এই পুলিশ রিপোর্ট আবার কয় ধরনের হয়? পুলিশ রিপোর্ট আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট। এখন চূড়ান্ত রিপোর্টটা কি? চূড়ান্ত রিপোর্টটা হচ্ছে যে আপনার যখন একটা অপরাধ সংঘটিত হবে তখন তো পুলিশ যাবে সেই আসলে ওই অপরাধটা আসলে হয়েছে কিনা, সে অভিযুক্ত ব্যক্তি আসলে সে অপরাধটা করছে কিনা। যখন দেখবেন যে না, উনি ওইটার সাথে জড়িত না, উনি কোনো অপরাধ করে নেই বা সেই অপরাধে কোনো সত্যতা নেই, তখন উনি যে রিপোর্টটা দিবেন, হ্যাঁ, যে ওই আসামির অব্যাহতি চেয়ে যে রিপোর্টটা দিবেন তাকে আমরা কি বলবো? তাকে আমরা পুলিশ রিপোর্ট বলবো বা ফাইনাল রিপোর্ট বলবো। ঠিক আছে, চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট বলবো। এখন উনি যে ওই অপরাধটা ওনার কাছে যে আসলো, সেই অভিযুক্ত ব্যক্তি যে অপরাধটা করলেন, উনি সেটা তদন্ত করে দেখলেন যে সেই অপরাধটা সত্য, এই অভিযুক্ত ব্যক্তিটা আসলেই অপরাধ করছে। হ্যাঁ, তখন উনি যে অপরাধ করবে সেই ভিত্তিতে উনি যে রিপোর্টটা দিবেন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা চার্জশিট বলবো। যেখানে অপরাধটা সত্যি অপরাধী, হ্যাঁ, তার ভিত্তিতে তাকে অভিযুক্ত করে যে রিপোর্টটা দিবে সেটা হচ্ছে কি চার্জশিট। এই চার্জশিট আবার পুলিশের আপনার খেয়াল খুশি মতো হবে না। এটা কি হতে হবে? এটা হতে হবে আপনার সিআরপিসির 154 থেকে 173 ধারা অবলম্বন করবেন। 174 থেকে 173 ধারা অবলম্বন করে যে রিপোর্টটা দিবেন সেটাকে আমরা চার্জশিট বলবো। আর যখন আমরা সিআরপিসির ডিটেলসটা পড়বো 173 সব ধারাগুলো, তখন আমরা আরও ক্লিয়ারলি সব কিছু জানতে পারবো। থ্যাংক ইউ।